তোমাদের একটা আগে বাড়ির কাজ দিয়ে রাখি, তোমরা একটু এটা খুঁজে বের করবা। যেটা বাড়ির কাজ দিয়ে দেই। জি স্যার। আগে বাড়ির কাজ দিস। আচ্ছা, তোমরা কি এটা জানো যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নামে কিছু হলো যৌগ আছে? নাম শুনছো কিনা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? এটা শুনছো কিনা, নাম কেউ শুনছো কিনা? স্যার শুনছি। আমি মনে হয় শুনছিলাম, কিন্তু মনে নাই। আচ্ছা, এই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এই দুটা জিনিস আমরা কিভাবে চিনবো, এটা তোমাদের বাড়ির কাজ। এটা একটু খুঁজে বের করবা, বাকি কাজগুলো আমি শিখাচ্ছি, না পারলে এটা আগামী ক্লাসে আমি তোমাদের হেল্প করবো। মনে হলো হুট করে কেন জানি, এর জন্য দিয়ে রাখলাম। হ্যাঁ, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর একটা হলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, কি বা কাকে বলে এটা একটু খুঁজে বের করতে হবে। এখন আমরা একটু কাজ শিখি। এই যে দেখো, পরিবর্তনশীল যোজনী বলতে কি বোঝো, কে বলতে পারবা? পরিবর্তনশীল স্যার যে যোজনী। বলো। স্যার যে মৌলের হ্যাঁ, একাধিক। যে মৌলের একাধিক যোজনী থাকে। জি স্যার। যে মৌলের কি একাধিক থাকে? যোজনী থাকে। একাধিক যোজনী থাকে। একাধিক যোজনী থাকে। যে মৌলের একাধিক যোজনী থাকে তাকে কি বলে? পরিবর্তনশীল পরিবর্তনশীল যোজনী যোজনী বলে। বলে। পরিবর্তনশীল, পরিবর্তনশীল যোজনী বলে, যোজনী বলে। এই পর্যন্ত তো কারো কোনো প্রবলেম নাই আছে? এখন তাহলে না একাধিক স্যার, যোজনী কার থাকে? একাধিক ধরো, যোজনী স্যার সালফার। সালফারের থাকে, 2 থাকে, 4 থাকে, 6 থাকে। ছয়। নাইট্রোজেনে কত থাকে? স্যার ফসফরাস। হ্যাঁ, ফসফরাসের থাকে কত? 3, 5। তারপর আর কার থাকে? কার্বনের 2, 4। স্যার তারপরে তারপর আয়রনের স্যার কত আছে স্যার থাকে? 2, 3। 2 3। স্ট্যান্ডার্ড টিনের কত থাকে? 2, 4। এরকম আছে না? জি স্যার। এরকম যাদের একাধিক যোজনী থাকে এদেরকে বলা হলো পরিবর্তনশীল যোজনী। এখন দেখো, পরিবর্তনশীল যোজনী বুঝলাম। এখন আমাদেরকে যদি বলি সক্রিয় যোজনী জিনিসটা কি? কে জানো তোমাদের মধ্যে সক্রিয় যোজনী জিনিসটা কি? কে বলতে পারবা? আচ্ছা, তাহলে যে আমরা সক্রিয় যোজন যোজনী হ্যাঁ, বলো বিক্রিয়াতে বলো। অংশ হুম। যখন হ্যাঁ বলো, আবিদ বলবা না তামিম বলবা, বলো। যে যোজনী বিক্রিয়াতে অংশগ্রহণ করে। তাকে সক্রিয় যোজনী বলে। আচ্ছা, আমরা বলতে পারি যে যৌগ গঠনের সময় মৌলের যে যোজনীটা ব্যবহৃত হবে। কি গঠনের সময়? যৌগ গঠনের সময়। যৌগ গঠনের সময়, গঠনের সময়, যৌগ গঠনের সময় মৌলের যে যোজনী ব্যবহৃত হয়, ব্যবহৃত হয় তাকে কি বলা হয়? সক্রিয় যোজনী। তাকে সক্রিয় যোজনী বলে, যোজনী বলে। এইটা ঠিক কিনা? এবার দেখো, আমরা এবার একটু কার সাথে কথা বলি, এই ধরো আবিদের সাথেই কথা বলি। আবিদ আছো? জি স্যার। ফসফরাসের যোজনী কত কত শিখলা তুমি, বলো ফসফরাসের? 3 শিখছো, 5 ফসফরাস শিখছো? যোজনী 3 এবং 5। এই দুটা শিখছো, ভালো। এই যে পি আর সিএল পাশাপাশি রাখলাম, ফসফরাসের কত ব্যবহার করবা তুমি? এখন মনে করো 3 ব্যবহার করবা, তাই এটা ক্লোরিনের নিচে দিতে হয় না? শোনো, হুম। কোনো মৌল যখন যৌগ গঠন করবে তখন যোজনীগুলো ইন্টারচেঞ্জ করে দিতে হয়, বুঝতে পারছো?
তাহলে ফসফরাসের 3 যোজনীটা আমরা ক্লোরিনের নিচে দিলাম। তাহলে ক্লোরিনে কত যোজনী শিখছো তুমি? ক্লোরিনের যোজনী হচ্ছে 1। 1। তাহলে এটা ফসফরাসের নিচে দেওয়ার দরকার আছে? এখানে কি না। দেওয়ার দরকার আছে? দেওয়ার দরকার নেই। তাহলে আমাদের হলো PCl3। এইখানে ফসফরাসের আমরা কত ব্যবহার করলাম? 3 ব্যবহার করছি না? জি স্যার। জি স্যার। এই যে 3 ব্যবহার করলাম, এই 3ই হলো সক্রিয় যোজনী। এই 3-এর নাম কি যোজনী? সক্রিয় যোজনী। বুঝতে পারছো? আচ্ছা, এখন এই যে আমরা পি আর সিএল দিলাম, এবার যদি ফসফরাসের আমরা 5 ব্যবহার করি, ক্লোরিনের তো 1, তাহলে এইখানে ফসফরাসের তাহলে সক্রিয় যোজনী কত বলো দেখি? যেটা ব্যবহার করব এটাই সক্রিয়, তাহলে কত ব্যবহার করেছি আমরা? 5 ব্যবহার করেছি। তাহলে এই ক্ষেত্রে ফসফরাসের হলো সক্রিয় যোজনী মানে এই যৌগটা, যখন কালো কালি দিয়ে মার্কিং করছি, এই যে দেখো এইটাতে ফসফরাসে কত ব্যবহার করেছি আমরা? 5, যে কারণে ফসফরাসের সক্রিয় যোজনী হলো 5। বুঝতে পারছো কিনা? কারো কোনো প্রবলেম আছে এটাতে? বাপ্পি কোনো প্রবলেম আছে? কিংবা আবিদ কোনো প্রবলেম আছে কিনা? তামিম, আমার কথা কি শুনতে পাচ্ছ না তোমরা? স্যার শোনা এখন আছে যাচ্ছে। শুনতে যোজনী। পারছি, প্রবলেম নাই। প্রবলেম নাই তাই না? পাচ্ছি। হ্যাঁ, আমার কথা একটু রেসপন্স করতে হবে, নাহলে আমি বুঝতে পারছি না। বুঝতে পারছো? এবার তাহলে দেখো, আমাদেরকে যদি এখন সুপ্ত যোজনী নির্ণয় করতে বলে, কি নির্ণয় করতে বলে? সুপ্ত যোজনী। এই যে সুপ্ত যোজনী নির্ণয় করতে বলে, তাহলে আমরা এখন কিভাবে নির্ণয় করব? এই সুপ্ত যোজনীটা স্যার হয় দুই প্রকারের। কয় প্রকার? 2 প্রকার। এক নাম্বারটা হয় মৌলের ক্ষেত্রে। এক নাম্বারটা কার ক্ষেত্রে? মৌলের ক্ষেত্রে। আর 2 নাম্বারটা হয় হচ্ছে যৌগের মৌলের ক্ষেত্রে। ক্ষেত্রে। আর 2 দুই নাম্বারটা নম্বরটা কার ক্ষেত্রে হয়? যৌগের ক্ষেত্রে। যৌগের ক্ষেত্রে। মৌলের ক্ষেত্রে কি? মৌলের ক্ষেত্রে সুপ্ত যোজনীটা হলো এরকম, আমি কালিটা একটু চেঞ্জ করে লিখে দাও। মৌলের ক্ষেত্রে সুপ্ত যোজনী, এই মৌলের ক্ষেত্রে সুপ্ত যোজনী হলো সর্বোচ্চ যোজনী, সর্বোচ্চ যোজনী মাইনাস হলো সর্বনিম্ন যোজনী। সর্বনিম্ন যোজনী, এই যে খালি এই শর্টকাটে লিখলাম। আর যৌগের ক্ষেত্রে হলো সুপ্ত যোজনী মানে সুপ্ত যোজনী, এটা মানে হলো সর্বোচ্চ যোজনী, সর্বোচ্চ যোজনী মাইনাস হলো সক্রিয় যোজনী, সক্রিয় যোজনী। আমি কি দুটা নিয়ম বুঝাতে পারছি কিনা? তোমাদেরকে এখন যদি জি কেউ স্যার। বলে যে মৌলের ক্ষেত্রে, তাহলে কি বলবা? সর্বোচ্চ মাইনাস কি? সর্বনিম্ন। আর যদি বলি যৌগের ক্ষেত্রে, তাহলে সর্বোচ্চ মাইনাস সক্রিয়। এখন সালফারটা মৌল না যৌগ দেখো তো? এস। স্যার এটা স্যার মৌল। মৌল। তাহলে সালফারের সর্বোচ্চ কত পড়ছো তোমরা? 6। স্যার 6। সর্বনিম্ন কত পড়ছো? 2। স্যার পার্থক্য 2। করলে কত পাবো? 4। তাহলে সালফারের সূত্র 4। যোজনী 4। ফসফরাসের ক্ষেত্রে যদি চিন্তা করি, ফসফরাসের সর্বোচ্চ কত? স্যার সর্বোচ্চ 5। 5। সর্বনিম্ন কত? 3। 3। বিয়োগ করলে কত পাবো? 2। 2। কার্বনের ক্ষেত্রে যদি চিন্তা করি, কার্বনের সর্বোচ্চ কত? 4। স্যার 4 সর্বনিম্ন কত? 2। -2। এই যে 2। এইটা হলো সুপ্ত যোজনী। কার ক্ষেত্রে? মৌলের ক্ষেত্রে। এবার আমরা একটু যৌগের ক্ষেত্রে করি, আমরা একটু সবুজ কালি ব্যবহার করি। এখন আমাদের যদি PCl3 দেয়, তাহলে সর্বোচ্চ ফসফরাসের যোজনী সর্বোচ্চ কত পড়ছি আমরা? সর্বোচ্চ পড়ছি 5। এখানে ফসফরাসের ব্যবহার করেছি কত আমরা? 3। পার্থক্য করলে কত পাবো? 2। তাহলে এখানে সুপ্ত যোজনী 2। এবার যদি PCl5 চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে ফসফরাসের সর্বোচ্চ যোজনী কত? 5। ব্যবহার করেছি কত আমরা? 5। পার্থক্য করলে কত বের হয়? 0। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা সুপ্ত যোজনী আর সক্রিয় যোজনী এই সুপ্ত যোজনী নির্ণয়ে? না কারো স্যার। যদি কারো কোনো প্রবলেম না থাকে সামনে যাব। তাহলে আমরা সামনে যাচ্ছি। ওকে।
এবার আসো আমরা স্যার যোজনী কি ওই যে অরবিটাল দিয়ে করতে হবে? কেন যোজনী ওইভাবে করতে হবে? তোমার যোজনী এরকম নির্ণয় শিখেছিলাম না? এই যে তুমি ভুলে গেছো, দেখো তোমাকে এরকম করে শিখেছিলাম কিনা, যে ওই যে ইলেকট্রন। পি ওয়াই, ওইটাই তো না ইলেকট্রন বিন্যাসে ওটা তো ঠিক আছে, অরবিটাল ওইটা। না ওইটা তো ঠিক আছে আবিদ, ওইটা বলিনি। তোমাকে যোজনী এভাবে নির্ণয় করা শিখেছিলাম কিনা? তুমি আগে ইলেকট্রন বিন্যাস করবা, দেখো ইলেকট্রন বিন্যাস করবা। ওটা আমরা বলছিলাম না, শেষে যদি 1 থাকে, 2 থাকে, 3 থাকে, এগুলোর নাম প্লাস বলছিলাম, এগুলোকে ধাতু বলছিলাম। 1 থাকলে আমরা বলছিলাম যোজনী 1 হবে, 2 থাকলে বলছিলাম যোজনী 2 হবে, 3 থাকলে স্যার বলছিলাম। এইটা না, ওই যে হ্যাঁ, পরিবর্তনশীল যোজনী যেগুলো হয়, যেমন ওই হ্যাঁ, যে ফসফরাসের দুইটা যোজনী, এখন আমি এই হ্যাঁ। দুইটা কিভাবে বের করবো? ও দুটো হয়তো তেমন হলে উত্তেজিত করতে হবে, পি এক্স পি ওয়াই পি জেড ওইভাবে করতে হবে। হুম। ওগুলো আমরা একটু 2-4টা মনে রাখলেই আমাদের জন্য হয়, এগুলো করতে করতে মনে থাকে, ওই জন্য অত জটিলে যাওয়ার দরকার নেই, বুঝতে পারছো? এবার দেখো, এখন আমাদেরকে যদি পরীক্ষাতে কোশ্চেন আসে, তোমাদেরকে আমি একটু একটা কথা জিজ্ঞেস করে নিই, যে তোমাদেরকে এখন পরীক্ষাতে কোশ্চেন দিল, আবিদের মনে করো পরীক্ষাতে কোশ্চেন দিল, বাপ্পির পরীক্ষাতে কোশ্চেন দিল, এটা মনে করো যে বললো যে SO3 এই যৌগের সুপ্ত যোজনী কত, যৌগের সুপ্ত যোজনী কত, তাহলে কি করবা তোমরা? এটা যদি কোশ্চিন বলে, এখন তোমরা কিভাবে করবে, উত্তর কিভাবে করবা, কত হবে আমাকে না বলো? স্যার এই যোগে কার সুপ্ত যোজনী চাইছেন? সালফারের। এখন সুপ্ত যোজনী তুমি তারই নির্ণয় করা পারবেন যার একাধিক যোজনী থাকে, হুম। বুঝতে পারছো? তাহলে এবার কার সুপ্ত যোজনী বলো দেখি। অক্সিজেনের তো একটাই যোজনী, 2। কত হবে চিন্তা করো। ধরো পরীক্ষাতে চলে আসছে, এটা কি করব উত্তর আমরা? স্যার এখানে স্যার আমরা 6 - 3 করবো স্যার, সমান সমান উত্তর বার করবো 3। এখানে 6 সক্রিয় যোজনী 3। সক্রিয় যোজনী 3, এটা ভুল হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাফিউল না? আচ্ছা। দাঁড়ান স্যার, দাঁড়ান 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 স্যার, না, আমার স্যার ভুল হয়েছে স্যার, এটা আমাদের স্যারও করতে দিছিল, দাঁড়ান। আচ্ছা আমি আছি, তুমি করো। 6 স্যার, শূন্য হবে স্যার। শূন্য হবে? এখন হ্যাঁ স্যার, এটা স্যার এই মনে শূন্য নাই স্যার। হবে এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? কারণ স্যার এখানে স্যার 6 ব্যবহৃত হয়েছে যোজনী, আবিদ, অক্সিজেনের 2 এই জন্য। হ্যাঁ বুঝতে পারছি। বাপ্পি, আবিদ বাপ্পির কথার সাথে কি মিল আছে না মিল নাই? তোমার কি মতামতের মিল হচ্ছে না হচ্ছে না? কিভাবে উত্তর শূন্য হইলো স্যার বুঝতে পারতেছি না। আচ্ছা আমি এটাই হেল্প করবো, সমস্যা নাই। কারণ স্যার এখানে স্যার সালফারের যোজনী 6 ব্যবহার হয়েছে, আর এইদিকে অক্সিজেনের যোজনী 2, কাটাকাটি করলে হবে অক্সিজেনের সাথে থাকবে 3। 3। স্যার এখন বুঝতে সালফারের পারছি। যোজনী এখানে ছয় হয়েছে এটা বুঝছি, কিন্তু সালফারের দুইটা যোজনী, যে এই দুইটা আমার মুখস্থ ছিল না, এখন আমি কি করব? মুখস্থ থাকার কি দরকার? আবিদ কথা বোঝো, আমি আগে শিখাই নেই। আবিদ তুমি, আমরা আবিদের সাথে গল্প করি, তারপর তামিমের সাথে গল্প করছি। আবিদ রেসপন্স করতে হবে, নাহলে কিন্তু আমি বলতে পারবো না। আবিদ এখন বলো, সালফারে কয়টা যোজনী তুমি জানো? আবিদ। 6 আর 4 সম্ভব। না, 6 আর সম্ভবত 4, নয়। 2 জানি, 4 জানি, 6 জানি। 6 আর 8। সালফারে কয়টা জানি? 2, 4, হুম, 6, মনে থাকবে না? হুম। হ্যাঁ, সালফারের কিন্তু তাহলে, আমি 6 আর 4 খেয়াল ছিল, 2 খেয়াল ছিল না। আচ্ছা হলো, সালফারের তাহলে হচ্ছে 2, 4, 6 কয়টা যোজনী হলো মোটাই? 3টা। ক্লিয়ার? 3টা। হুম। এবার আসে, এবার আমরা তামিমের সাথে কথা বলি। তামিম, অক্সিজেনের যোজনী কত? 2। অক্সিজেনের যোজনী 2, গুড। এবার আমরা হচ্ছে প্রথম অবস্থায় আবিদের সাথে এখন কথা বলি। আবিদ, এই যে জি এস স্যার। আর ও পাশাপাশি রাখলাম, অক্সিজেনের যোজনী কত?
অক্সিজেনের অক্সিজেনের যোজনী হচ্ছে 2। 2, এটা সালফারের নিচে দিতে হয়, এই যে যখন যৌগ গঠন করে সালফারের নিচে দিলাম। জানি জানি। হ্যাঁ, এখন সালফারের আমরা যদি 2 ব্যবহার করি, এই যে সালফারের 2 এখানে ব্যবহার করলাম, কোনো অসুবিধা আছে? না। আচ্ছা, এইখানে আবার অক্সিজেন আর সালফার পাশাপাশি দিলাম, অক্সিজেনের যোজনী তো 2, একটাই দিলাম। এইবার সালফারের ব্যবহার করলাম এখানে 4, আবার অক্সিজেন আর সালফার পাশাপাশি দিলাম, এখানে অক্সিজেনের ব্যবহার করলাম 2, সালফারের ব্যবহার করলাম 6। ব্যবহার করা যাবে কিনা? জি স্যার। এটাতে ব্যবহার করছি 2, এটাতে ব্যবহার করছি 4, আর এটাতে ব্যবহার করছি কত? 6। এবার আসো, আমরা বলে থাকি না যে একই মতো যখন যোজনী ব্যবহার করব তখন এলা ভাগ গেলে ভাগ করে তুলে দেওয়া হয়। হুম। তাহলে এটা দুটা কি 2 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 2 দিয়ে ভাগ গেলে উঠে গেল, তাহলে শুধু থাকে এস আর ও, থাকে কিনা? জি স্যার। এই মাঝখানেরটাতে এখন দেখো, মাঝখানেরটাতেও দেখো 2 দিয়ে ভাগ যাচ্ছে কিনা? জি স্যার। তাহলে 2 দিয়ে যদি ভাগ যায় তাহলে এস ও টু হয় কিনা? জি স্যার। এই তৃতীয় শেষেরটাতে দেখো, এটা তো 2 দিয়ে ভাগ যায় কিনা? হুম। তাহলে এটা কি থাকে? এসও থ্রি জানি। থাকে কিনা? এসও থ্রি থাকে? জি স্যার। আচ্ছা, এবার আসো, জি স্যার। তো তুমি এই এসও থ্রিতে তুমি সালফারের কত যোজনী ব্যবহার করছো? 6 ব্যবহার করছো না? জি স্যার। এসও টু যেটা, মানে এসও টু যেটা, এটাতে তুমি সালফারের 4 ব্যবহার করছো না? জি স্যার। আর এসও তে সালফারের কত ব্যবহার করছো? 2 ব্যবহার করছো না? এবার আসো, তাহলে এই যে এসও থ্রিতে তুমি সালফারের 6 ব্যবহার করছো, তো আমরা কি বলছিলাম? সুপ্ত যোজনী মানে কি? সর্বোচ্চ যোজনী। তাহলে সালফারের তো সর্বোচ্চ 6 জানি, আর এই যৌগের মধ্যে ব্যবহারও জি। করলাম আমরা 6, তাহলে এইবার বিয়োগ করলে 0। তামিম, ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। এবার তোমাদের যদি বলি যে কার্বন ডাই অক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী কত, তাহলে সেক্ষেত্রে কি করবা? কার্বনের সর্বোচ্চ কত? কার্বনের সর্বোচ্চ কত? কার্বনের সর্বোচ্চ 4। 4। কার্বনের তো যোজনী দুইটাই, 2 আর 4 হয়। আচ্ছা, আর এখানে ব্যবহার হয়েছে কত দেখো? ব্যবহার হয়েছে 4। ব্যবহার হচ্ছে 4, বিয়োগ করলে কত পাওয়া যায়? 0। তাহলে আমরা আপাতত সুপ্ত যোজনী নির্ণয় শিখেছি। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা? নাই। গুড। এইবার আসো, মনে করলাম আমাদের এরকম করে একটা অঙ্ক দিল, KMnO4 দিয়ে কোনো কিছুই বলেনি, বললো যে কেন্দ্রীয় পরমাণুর কেন্দ্রীয় পরমাণুর কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করো, জারণ সংখ্যা নির্ণয় করো, অথবা যোজন নির্ণয় করো, জারণ সংখ্যা নির্ণয় করো, অথবা বললো যে যোজন নির্ণয় করো। এরকম কোশ্চেন, কেন্দ্রীয় পরমাণু ম্যাঙ্গানিজ। হ্যাঁ, কেন্দ্রীয় পরমাণু তো এখানে ম্যাঙ্গানিজ। কেন্দ্রীয় পরমাণু হলো ম্যাঙ্গানিজ। তাহলে ম্যাঙ্গানিজটা তোমরা এখন বের করতে পারবাই তো নাকি? হুম। পটাশিয়ামের হলো +1, ম্যাঙ্গানিজটা এক্স, অক্সিজেনের হলো -2, পরমাণুর সংখ্যা হলো 4 সমান 0। তাহলে এই যে +1 +x 4 দুগুণ 8 বিয়োগ করলে 0, তাহলে x = 7। এই তো, এই ক্ষেত্রে জারণ মান যদি বলি তাহলে 7, যোজনী বললে হবে 7। এটা আমরা শিখলাম। এবার আসো, আমাদেরকে এখন যদি বলা হয় যে মুক্ত জোড়, কি জোড়? মুক্ত জোড়। আবার কি জোড়? বন্ধন জোড়। আমাদেরকে নির্ণয় করতে বলতে পারে বন্ধন জোড়, বন্ধন জোড় নির্ণয় করো, আমাদেরকে বলে দিল আর কি। আমরা একটু শর্টকাটে বোঝার চেষ্টা করি। আচ্ছা, তোমাদেরকে আরেকটা জিনিস বলি, যোজনী আর যোজ্যতা ইলেকট্রন, এটা তোমরা বোঝো কিনা?
স্যার বুঝি স্যার। যোজনী। আর যোজ্যতা ইলেকট্রনটা কি? স্যার যোজ্যতা ইলেকট্রন হচ্ছে স্যার পরমাণুর সর্বশেষ স্তরে যে কয়েকটি ইলেকট্রন থাকে সেই কয়টি ইলেকট্রন হবে স্যার যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন। আমরা যদি ক্লোরিন বলি, ক্লোরিনের শেষ কক্ষপথে কয়টা থাকে? 2, স্যার 8, ক্লোরিনের 7, 7টি থাকে। 7টা থাকে। তাহলে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন যোজ্যতা হবে ইলেকট্রন 7। 7টি। হ্যাঁ, যোজ্যতা ইলেকট্রন হলো হবে 7, আর যোজনী হইলে হবে কত? 1, তাই না? 1। যোজনী জি হলো 1। স্যার। ওই যে বলছিলাম 7, 5, 6, 7 থাকলে 8 পূর্ণ করতে যেটা লাগে সেটা হলো যোজনী 1। এবার আসো, এখন আমাদেরকে যদি বলে যে PCl3 তে মুক্ত জোড় কতটি, বন্ধন জোড় কতটি? মুক্ত জোড় ও বন্ধন জোড় কতটি আছে? বন্ধন জোড় কতটি আমাদেরকে বলছে আর কি, এটা মনে করো। তাহলে সেই ক্ষেত্রে এখন আমরা কিভাবে মুক্ত জোড় বন্ধন জোড় নির্ণয় করবো সেটাকে বুঝি। এই যে পি লিখলাম, পির সাথে কয়টা ক্লোরিন আছে আবিদ? পির সাথে ক্লোরিন আছে 3টি। তাহলে এইখানে একটা ক্লোরিন দিলাম, এইখানে একটা ক্লোরিন দিলাম, এইখানে একটা ক্লোরিন দিলাম, দেওয়া যায় না? জি স্যার। তাহলে ক্লোরিনের শেষ কক্ষপথে কয়টা থাকে? ক্লোরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে 7টা। 7টা। এই যে আমরা 7টা ইলেকট্রন এরকম করে দিচ্ছি। দেখো তো 7টা এরকম করে দেওয়া যায় কিনা? জি স্যার, দিয়ে দেওয়া দিলাম। যায়। এইখানে 7টা দেওয়া যায় কিনা? আর হুম, ফসফরাসের শেষ দেওয়া যায়। কক্ষপথে কয়টা থাকে? 5টা থাকে, 5টা দিলাম, দেওয়া যায় না? জি স্যার। তাহলে এখন এইটা মিলে আমরা বন্ধন দিতে পারি কিনা দেখো তো। এটা একটা বন্ধন, এটা একটা বন্ধন, এটা একটা বন্ধন দিতে পারি কিনা? জি স্যার। দেওয়া যায়। এবার আবির দেখো, জি স্যার। তাহলে এই বন্ধন, এই একটা বন্ধন গঠন করতে এই পাশে দুটা যোজনী আছে কিনা? এটা বন্ধন গঠন করার জন্য স্যার এটা এখানে বন্ধন জোড় ইলেকট্রন 2টা না, বন্ধন জোড়। আচ্ছা, বন্ধন জোড় তাহলে 1, 2, 3। তাহলে বন্ধন জোড় কয়টা? 3টা। 3টা বন্ধন আছে। হুম, তাহলে বন্ধন জোড় হইলো, আমি একটু 3টা। যদি বলে ক্লোরিনের বন্ধন জোড় কয়টা, হ্যাঁ, কয়টি? যদি আচ্ছা, বলে যে ফসফরাসের বন্ধন জোড় কয়টি? ওরকম করে বলবে না, যৌগ দিলে তোমার হলো একবারে টোটালটা বলবে। আহ, আর বন্ধন জোড় মুক্ত জোড় মানে, আচ্ছা দাঁড়া আর আমি মুক্ত বলতেছি। জোড়ের সময় যদি আমার 3টা থাকে তখন আমি সেটাকে কি বলবো? আচ্ছা মানে আমরা মুক্ত পরে বলবো। জোড়ের সময়। আমি তোমার প্রশ্নের ব্যাখ্যা দিচ্ছি, 1 সেকেন্ড। এখানে তোমার বন্ধন জি জোড় স্যার। কয়টা হলো সেটা বলো। জোড় মানে দুটা মিলে জোড়, ঠিক আছে? বন্ধন জোড় কয়টা জি হবে স্যার। সেটা বলো। এটা হয়েছে কিনা? 3টা। 3টা, গুড। এবার দেখো, এই যে ক্লোরিনের এই পাশে 1, এই পাশে 1, 2, এখানে একটা 3, এখানে 1, 4, এখানে 1, 5, এখানে 1, 6, এখানে 7, এখানে 8, এখানে 9, এখানে 10। তাহলে মুক্ত কটা আছে? 10টা। ক্লোরিনের আছে মুক্ত জোড় 6টা। একটা করে মুক্ত জোড় বললে দুটা মিলে এটা, ও, জোড় মানে দুইটা মিলে একটা। তাহলে এবার বুঝতে পারছো? জি স্যার। তাহলে মুক্ত জোড়। তোমরা এখন এটা করো দেখি, এটা মুক্ত জোড় কয়টা, বন্ধন জোড় কয়টা? যদি তোমরা বুঝে থাকো তাহলে করতে পারবা, দেখো। বাপ্পি করে ফেলো। আর বন্ধন জোড় 2টা। হুম। আর মুক্ত জোড়? মুক্ত জোড় হচ্ছে 3টা। আচ্ছা সরি আমি সরি এবার একটু সরি, করি, 2টা দাঁড়াও। 2টা মুক্ত জোড় 2টা। মুক্ত জোড় দুইটা, এই যে এস। তাহলে এস এ থাকে সর্বোচ্চ কয়টা? 6টা থাকে শেষ মানে কক্ষ, জোড় 6টা থাকে না? জি স্যার। 6টা। 6টা। তাহলে এখানে একটা এইচ দিলাম, এখানে একটা এইচ দিলাম আপাতত। তাহলে এইচ এর একটা করে থাকে। তাহলে এইটা মিলে একটা বন্ধন, এটা মিলে একটা বন্ধন গেল। তাহলে ফাঁকা থাকে কটা? দুটা। তাহলে মুক্ত জোড়ও দুইটা, বন্ধন জোড়ও দুইটা। এবার তোমরা আরেকটা বিষয় আমাকে একটু ইনশিওর করো তো। সেটা হলো
এই যে PCl3 যদি বলি আমরা, PCl3 তে মুক্ত জোড় কয়টা, সরি PCl5, PCl5 এর মুক্ত জোড় কয়টা, বন্ধন জোড় কয়টা? স্যার বন্ধন 5টা। স্যার বন্ধন জোড় স্যার 5টি। হ্যাঁ, মুক্ত জোড় কয়টা? স্যার মুক্ত জোড় তো স্যার নাইও। কেন নাই? ক্লোরিনের দেখো, এই- এটা করে ক্লোরিনের 3টা করে মুক্ত জোড় আছে, 5টা ক্লোরিন, 3 ও 5 স্যার 15টা আছে। তামিম, বুঝতে পারছো কিনা? স্যার এবার বুঝছি স্যার। লাস্টের দিকে কি বললেন স্যার? এই যে দেখো পি দিলাম আগে, আবিদ একটু আপাতত বন্ধ বাবা, দেখো এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, আর একটা এখানে দিলাম ক্লোরিন, দেওয়া যায় না? একটা করে ক্লোরিনে কত করে থাকে? 7টা করে, 7। 7টা করে থাকে, আমরা 7টা করে দিলাম। সমস্যা আছে? এই ক্লোরিনের 7 দেই, এই ক্লোরিনের 7 দেই, এই ক্লোরিনের 7 দেই। তাহলে এবার দেখো ফসফরাসের 5টা আছে, 5টা দেই, এরকম 5টা দিলাম, 1 2 এই যে 3, এই যে 4, এখানে একটা দিয়ে এই যে 5টা দিলাম। তাহলে বন্ধন হলো 5টা। তাহলে একটা করে ক্লোরিনে দেখো 3টা করে মুক্ত আছে জোড়, তাহলে 3 গুণ 5টা ক্লোরিন, 3 5 তাহলে কত, 15টা মুক্ত জোড়। আর বন্ধন জোড় তাহলে কটা, 5টা। এবার 5টা। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, তোমাদেরকে যদি এখন, তোমাদের এখান থেকে পরীক্ষাতে একটা কোশ্চেন থাকবে, তোমাদেরকে এখন যদি কেউ মুক্ত জোড়, বন্ধন জোড় এগুলো বলে, কারো কোনো প্রবলেম আছে কিনা? না স্যার। এখন তোমাদেরকে যদি কেউ সুপ্ত যোজনী বলে, সক্রিয় যোজনী বলে, প্রবলেম আছে কিনা? না স্যার স্যার। আরেকবার স্যার এটা স্যার আরেকবার বলুন তো স্যার। কোনটা? এই যে স্যার PCl5। আচ্ছা, PCl5। তাহলে আমরা এবার বাপ্পির সাথে কথা বলি। বাপ্পি, এবার তোমার সাথে কথা জি বলি, স্যার। হবে? একটু রেসপন্স করতে হবে। PCl5 এইটা কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, ফসফরাসের শেষ কক্ষপথে কয়টা থাকে? স্যার 5টি। 5টা। আমরা এরকম করে 5টা দিতে পারি কিনা দেখো তো, এরকম করে 5টা দিতে পারি জি কিনা? স্যার। এটা কয়টা ক্লোরিন আছে? স্যার 5টা আছে। 5টা ক্লোরিন। আমরা এই যে 5টা ক্লোরিন 5 জায়গাতে দিতে পারি কিনা দেখো তো। জি স্যার। দিতে পারি। এবার আমরা একটু কালি চেঞ্জ করি। এই ফসফরাস একটা করে ক্লোরিনের শেষে কয়টা করে থাকে? 7টা করে থাকে কিনা? জি স্যার। এই ক্লোরিনের শেষে 7 থাকে কিনা? এই ক্লোরিনের শেষেও 7 হ্যাঁ থাকে স্যার। কিনা? এই ক্লোরিনের শেষেও 7 থাকে কিনা দেখো। এই ক্লোরিনের শেষেও 7 থাকে কিনা? এবার দেখো তো, এইটা একটা বন্ধন, এটা একটা বন্ধন, এটা একটা বন্ধন, এটা একটা বন্ধন, এটা একটা বন্ধন, 5টা বন্ধন হয়েছে। জি স্যার। আচ্ছা, ফাঁকা থাকে কোনটা? এবার দেখো, আমি এবার কালো কালি দিয়ে ভাগ করছি। এই যে দেখো, এখানে একটা ফাঁকা 1, এখানে 1 2, এখানে 1 3, এই যে 1 4, এই যে 5, এই যে 6, এই 7, এই 8, এই 9 10 11 12 13 14 15। তাহলে কটা হলো মুক্ত, কয়টা? স্যার মুক্ত 15, বন্ধন জোড় 5। বন্ধন জোড় 5। স্যার আর আমি অসুবিধা স্যার আছে? এতক্ষণ ভাবছিলাম যে মনে হয় শুধু ওই ফসফরাসেরই। না না, শুধু ফসফরাস নয়, সব মিলে করতে হবে। হ্যাঁ স্যার, ওই ওই জন্য স্যার বুঝি নাই তখন। আচ্ছা, এবার আর কোনো প্রবলেম আছে এবার এই জায়গা বুঝছি। থেকে? না স্যার। আচ্ছা, যদি প্রবলেম না থাকে তাহলে আমাদের এই জায়গা থেকে এইটাই প্রবলেম হয়েছিল, এটা আমরা মোটামুটি সলভ করেছি। এটাতে যদি আর আমাদের জি কারো স্যার। কোনো প্রবলেম না থাকে, তাহলে আমরা রসায়ন বিজ্ঞানের মোটামুটি কাজগুলো শেষ করেছি কিনা। এখন রসায়ন বিজ্ঞানের আমি একটা পরীক্ষা নিতে চাচ্ছি, আপনারা পরীক্ষা দিতে প্রস্তুত কিনা? জি স্যার। চ্যাপ্টার। আমি বলতেছি, লিখতেছি পরীক্ষা। প্রথমে নিব MCQ, তারপরে পরের দিন নিব CQ, দুইটা পরীক্ষা নিব। এখন দেখো, MCQ পরীক্ষাটা আমি তোমাদের হচ্ছে এইখানে এরকম করে ডিসপ্লেতে দিব, দিয়েই পরীক্ষা নিব। আর সিকিউ কোশ্চেনটা আমি তোমাদেরকে গ্রুপে দিব, তোমরা লিখে আমাকে ছবি তুলে গ্রুপে দিবা। এটা হবে সিকিউ এরটা। এখন পরীক্ষাটা
এমসিকিউ থাকবে হচ্ছে 20টা এমসিকিউ থাকবে, 2 দিন পরীক্ষা নেব, 20 40টা এমসিকিউ। কোন কোন অধ্যায় সেটা বলছি। এই যে রসায়নের এমসিকিউ থাকবে হচ্ছে 3য় অধ্যায়, 4র্থ অধ্যায়, 5ম অধ্যায়, 6ষ্ঠ অধ্যায়, তারপরে হচ্ছে একাদশ অধ্যায়। কথা বুঝতে পারছি? হুম। তৃতীয়, স্যার। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, একাদশ, কয়টা হলো? 5টা অধ্যায়। এই 5টা অধ্যায়ের মধ্যে তোমাদের এর মধ্যে তো আর কোনো অধ্যায় মনে হয় ভালো করে আছে? আর কোন অধ্যায় আছে আপনি তোমাদের? স্যার আসছে স্যার 7ম অধ্যায়। সপ্তমের জারণ বিজারণ না? ও হ্যাঁ, জারণ হ্যাঁ বিজারণ স্যার। থেকে 2টা প্রশ্ন দিব, জারণ বিজারণ থেকে 2টা দিব, ঠিক আছে। এই কয়টা অধ্যায়ের পরীক্ষা হবে, 2টা পরীক্ষা হবে, এমসিকিউ হবে 2টা, এমসিকিউ 2টা, 20 মার্ক 20 মার্ক, 20 মার্ক 20 মার্ক, বুঝতে পারছো? আর সিকিউ জি হবে স্যার। একটা। তোমরা রেডি তো? তাহলে জি স্যার। আগামীকাল ক্লাসে, একটু প্রবলেম হয়েছিল। হ্যাঁ বলো বলো বলো। মানে স্যার কালকে রাতেই কি নিবেন আমার স্যার? স্যার একটু প্রবলেম হয়েছিল, আরেকবার বলেন। আচ্ছা আমি এবার বলতেছি, কালকে না, কালকে তো ক্লাস নিব না, কাল দিন বাদে নিব পরীক্ষা। হ্যাঁ স্যার, ওইটাই বলতেছিলাম, বৃহস্পতিবার। আচ্ছা আমি বললাম তামিম, তামিম শুনতে পাচ্ছ? তামিম শুনতে পাচ্ছ কিনা? জি স্যার। শোনো, ওই যে তোমাদের রসায়ন তো শেষ করে দিয়েছি, রসায়নের 3য় অধ্যায়, 4র্থ অধ্যায়, 5ম অধ্যায়, 6ষ্ঠ অধ্যায়, 7ম অধ্যায় আর 11 অধ্যায়, এই কটা অধ্যায় থেকে 2টা পরীক্ষা নেব। এমসিকিউ 20 মার্ক 20 মার্কের 2টা পরীক্ষা নেব, আর সিকিউ এর একটা পরীক্ষা নেব। এমসিকিউ পরীক্ষাটা আগামীকাল ক্লাস তো নাই, পরের দিন, আগামী দিন বাদে, অর্থাৎ কালকে কি বার? বুধবার না, কালকে বাদে বৃহস্পতিবার একটা পরীক্ষা নেব, 20টা এমসিকিউ। আমি এরকম ডিসপ্লেতে দিয়ে রাখবো, তোমরা দেখে দেখে এখানেই প্রশ্নগুলো উত্তর করে গ্রুপে দিয়ে দিবা, কার কোনটা হয়েছে আমি কারেকশন করে দিব। আর জি সিকিউ স্যার। পরীক্ষাটা আমি গ্রুপে কোশ্চেন দিব, এটা তোমরা কোশ্চেন খাতাতে লিখে তারপরে আমার গ্রুপে উত্তর লিখে দিলেই হবে। তাহলে তোমাদের কিন্তু আরো একটা ব্যাপার, তোমরা এইটাতে যে যেমন রেজাল্ট করবা, তোমাদের বাড়িতে কিন্তু আমি এসএমএস দিব, নাহলে ফোন দিয়ে বলবো যে এর এইটা প্রোগ্রেস, ও এটা পারছে এটা পারেনি, এরকম করে বলবো। এবং তোমাদেরকে আরেকটা বিষয় ইনশিওর দেই, সেটা হচ্ছে তোমাদের যে বিভিন্ন বোর্ডে যে কোশ্চেন গুলো আসছে, এই বোর্ডের কোশ্চেন গুলোর নিয়মে এমসিকিউ দিয়ে দিব, বুঝতে পারছো? আবিদ পারা যাবে কিনা? যাবে ইনশাআল্লাহ। স্যার। আচ্ছা বাপ্পি, তাহলে কোনো সমস্যা নাই। তামিম পারা যাবে কিনা? আমি কিন্তু তোমাদের বাড়িতে কিন্তু ফোন দেবো নিশ্চিত, এসএমএস ও দিব, ফোনও দিব। স্যার বৃহস্পতিবার কি শুধু এমসিকিউ না সিকিউ সহ শুধু নিবেন? এমসিকিউ, শুধু এমসিকিউ, 20টা এমসিকিউ। ও, 20-এর মধ্যে 18 নিচে পাইলে মনে করবো তোমরা পড়াশোনা করো নাই। স্যার অধ্যায়গুলো একটু কমান যায় না? না, একবারেই নিয়ে নেই, সমস্যা নেই। তাহলে সমস্যা নেই, তোমাদের একদিন সময় দিচ্ছি, যে তোমাদের তো করাই আছে এগুলো, একটু লোড নিয়ে পড়লে কাজটা দ্রুত আগাবে, পরে আর চাপ হবে না, বুঝো নাই? আচ্ছা। মানে একটু কষ্ট করি না এখন, কারণ আমাদের পরীক্ষা যেহেতু 26শে ডিসেম্বরেই হচ্ছে। আবিদ সেদিন হচ্ছে, এটা গ্রুপে লিখছিলেন আবিদ। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আল্লাহর নাম করে ক্লাসটা আজকে শেষ করতে যাচ্ছি। আগামী দিনের জন্য শুভ কামনা রইল তোমাদের। আর আরো একটা ব্যাপার, যেহেতু অনলাইন ভিত্তিক সবকিছু হয়ে যাচ্ছে, তো আমরা একটু আমাদের মনোযোগ গুলোকে দ্রুত বাড়াইতে হবে আমাদের, এবং আমাদেরকে বোর্ডের মধ্যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বারে যাইতে গেলে আমাদেরকে ভালো পড়তে হবে। আবিদ বুঝতে পারছো? তামিমকে বলছি, তামিম, বোর্ডের মধ্যে 1280 1290 পাইতে গেলে, আমাদের টোটাল তো 1300 মার্কের পরীক্ষা, 1280 বা 1270 পাইতে গেলে কিন্তু আমাদের জন্য ব্যাপক পড়াশোনা করা লাগবে। আর তোমাদের যখন যার যেটা প্রবলেম আছে, আমি তোমাদেরকে হেল্প করতে প্রস্তুত আছি। হয়তো হইতে পারে যে আজকে আবিদ আমাকে একটা কাজ বললো, হয়তো আমি কোনো বিশেষ কারণে ব্যস্ত বা আবিদকে কাজটা করে দিতে পারিনি, তার মানে পরের দিন করে দেবো। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই, কিন্তু কাজগুলোকে শেষ করতে হবে। ও স্যার, ঈদের হ্যাঁ, আগে যে ওই যে যৌগের জারণ মানের একটা বুঝাইতে চাইছিলেন, ওইটা যৌগের জারণ মানের কোশ্চিন কি তোমার স্পেসিফিক মনে আছে? আহ, মানে আবিদ, আমি তো একটা যৌগ দিয়ে। না, ওইটা বুঝতে পারছি, তুমি হলো এরকম তোমার কোনো স্পেসিফিক প্রশ্ন তোমার চোখে পড়ছে কিনা যে স্যার এটার জন্য
কিভাবে করবো, এরকম কোনো কোশ্চেন চোখে পড়ছে কিনা? জি স্যার, কিন্তু প্রশ্ন তো এখন মুখস্থ নাই, বাই করতে হবে গাইডে। তো তুমি বের করে তাহলে এটা বলিও কালকের দিন নিয়ে, তাহলে ওই যে পরীক্ষার পরে করে দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এরকম করে কিন্তু তোমাদেরকে এগুলো লিখে লিখে রাখবা, আমি সবগুলো সলভ করে দিব আল্লাহ যদি বাঁচায় রাখে। আর 1280 কিন্তু পাইতে হবে সবাইকে। 1280 কম পাইলে কিন্তু মনে করলাম যে ভালো, আমাদের পড়াশোনা হলো না। আবির যদি 1280 পায় বোর্ডের মধ্যে মোটামুটি একটা অবস্থানে যাবে, বাপ্পি যদি 1280 পায় বোর্ডের মধ্যে একটা অবস্থানে যাবে, তারপরে হচ্ছে তামিম যদি 1280 পায় বোর্ডের মধ্যে একটা অবস্থানে যাবে, তাই না? আমরা তো চেষ্টা করতে পারি, বাকিটা উপরওয়ালার ইচ্ছা, কি বলো? জি স্যার। আচ্ছা, চেষ্টা আমরা করি, চেষ্টাটা আমরা আমাদের মতো করি, যদি আমাদের রিজেকে থাকে আমরা হয়ে যাবে। তো তাহলে তোমাদের আগামী দিনের জন্য শুভকামনা রইলো। তাহলে এখন এই পর্যন্তই রাখছি। তাহলে সে পর্যন্ত সকলে ভালো থাকিও, আল্লাহ হাফেজ, হ্যাঁ।